আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সাফিন বলছিলাম স্যার। জি শাফিন সাহেব, আচ্ছা আপনাদের এক্সাম নেব আমি 30 মিনিট। জি। কেউ অনলাইনে সার্চ দিবেন না কাইন্ডলি। স্যার কয়টা প্রশ্ন থাকবে? 10টা? 9টা। 9টা? আচ্ছা। স্টার্ট করেন। হ্যাঁ, সবাই আসে না এখনো। আচ্ছা। দেন স্টার্ট করেন। এখন বাজে কত? 10টা 8। 10টা 38 যেন শেষ হয়ে যায়। ইনশাআল্লাহ। আর আপনাদের কি কোনো গ্রুপ চ্যাট আছে নাকি আমার ছাড়া? না। উল্টাপাল্টা করেন না কিন্তু। শুরু করেন। আমি তো নাই। আর কেউ নেটে সার্চ দিবেন না, সার্চ দিয়ে লাভ হবে না যদিও। ওকে, শুরু করেন। যার শেষ হয়ে যাবে ভালো করে বোঝেন, যার শেষ হয়ে যাবে কাইন্ডলি কমেন্টসে লিখবেন ফিনিশ অর ডান। জি। শুরু করেন। আসসালামু আলাইকুম। ঠান্ডা লাগতেছে। Anyways, response is good. এখনই রেজাল্ট পাবলিশ করে দেবে। আমি কি করছি? স্যার আছেন? স্টুপিড মিস্টেকস তো করারই কথা। স্যার হ্যালো, এসএম পাবলিশ মাইক টেস্টিং। হ্যাঁ, পায়েল ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, নাম ছাড়া কে দিচ্ছেন? লাস্টে 10টা 46 দিচ্ছেন নাম ছাড়া। কে এটা? সাজু আছেন? সাজু? জি ভাই আছি। RJ45 এটা কি কোনো কেবল? সাজু সাহেব, হ্যাঁ, কাবাস RJ45 এটা কি কোনো কেবল? ফামিদা তাসনিম নাম দেননি নাকি? মিস্টেক করে ফেলাইছি রে ভাই। মিস্টেক করে ফেলছেন? এই মিস্টেকটা কবিরা গুনাহ মিস্টেক। আচ্ছা, নাম কে দেয়নি? ফাহমিদা তাসনিম।
উনি উনি পরীক্ষা দিয়েছেন, বাট ওনার নাম দেখা যাচ্ছে না। পরীক্ষা দিছে বুঝবো কিভাবে? ও, তাও কথা। 3 নম্বরের আনসার খুঁজতেছে তো চ্যাটে স্যার, সেই জন্য গেস করলাম। আচ্ছা, পাবেল ভাইয়া দিছেন মিনহাজুল ইসলাম। মিনহাজুল কোথায়? জি ভাই, নাম ছাড়া যেটা সেটা। নাম ছাড়া যে সেটা আপনি? আর নাম ছাড়া যদি পরীক্ষা দেয় সেটা কি হয় বলেন তো? আমি বুঝতে পারিনি যে উপরে নাম লেখার অপশন আছে। বোঝেন নাই? কোয়েশ্চেন দেখে টেনশনে পড়ে গেছে। আচ্ছা, আমার 13 জন পরীক্ষা দিছেন। 13 জন কে কে? সাজু, মোহাম্মদ সালেহুজ্জামান। কিন্তু আমি আপনাদের টাইম দিছিলাম 10টা 38 পর্যন্ত, তাই না? জি স্যার। কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছি আমি 10টা 39-এও সাবমিট করা। আমি তো 10টা 38 পর্যন্ত নিব, অর্থাৎ এই 10 নম্বর পর্যন্ত নিব। শাফিন, স্যার আপনি ওই 1 মিনিট। পাঠাইতে স্যার আমি সাবমিট করতেছিলাম স্যার, ওই নেট কানেকশন চলে গেছিল, পরে কানেক্ট করে আবার ইয়া করছি। এখন ওটা আমি কি করে বুঝবো? স্যার এটা কেমনে বুঝাই স্যার? সে তো আমি জানি না, তাই না? স্যার নেন না স্যার, তো কষ্ট করে দিলাম। সালেহুজ্জামান সাহেব আছেন? উনি ফার্স্ট 2 মার্ক বেশি। 40-এ কেন? জি বলছি স্যার। স্যার আপনি 40-এ জমা দিচ্ছেন কেন? আমি 38 পর্যন্ত সময় দিছিলাম। না স্যার, আমার সাবমিট করতে বলেন নাই, এটা ভাবছিলাম। মানে আপনি ফেসবুকে বললে তারপরে সাবমিট করবো, এটা চিন্তা করছিলাম। তো পরে আবার সাবমিট করলাম আর কি, সবাই করতেছে দেখে। ও, যদিও উনার কমেন্ট ফার্স্ট, একদম প্রথমে ডান লিখছেন স্যার। শেষ করার সাথে সাথে কমেন্ট দিয়েছিলাম আর কি। ওকে। আমি ফার্স্টের কোশ্চেনে অনেকের বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছি, এটা তো আমার জন্য অনেক দুঃখজনক একটা কথা। উত্তর তো একটাই, তাই না? সবার একই হওয়া উচিত। 9 নম্বর কোশ্চেন স্যার। প্রথম বাবা আমি ক্লাসে বাবা। তোর একটাই, একই হওয়া উচিত। ঠিকই তো। হুম। আমার কি কোশ্চেন খুব কঠিন হয়েছিল? ভিএলএসএমটা একটু কঠিন লাগছিল, এইটা। বাকিগুলো তো স্বাভাবিক ছিল স্যার, আমার মনে হয় এসএম পাবলিক। কোশ্চেন বেশি একটা কঠিন হয় নাই, কিন্তু কি যে আল্লাহ জানে। ঠান্ডা লাগতেছিল তো। জি স্যার, ঠান্ডা পড়তেছে তো। ইয়ে কোশ্চেন ভুলে গেছি সব সাবমিট করার পরে। ও বাবা, আমি ভুল করছি কেন? সাজু সাহেব আছেন? সাজু, জি ভাই। আপনি এটা ভুল হলো কেন? আপনার ভিএলএসএম ভুল হলো কেন? ভুল হয়েছে না, হয়নি, কি জানি না। মিনহাজুল, আপনি ভিএলএসএম করেন না, হোয়াই? জি ভাইয়া, কেন? টেনশনে করতে পারছি না, সব গুলাই যাচ্ছে। সব গুলাই যাচ্ছে? কি পাউডার দিয়ে গুলাচ্ছেন? এরপর থেকে ভুল হবে না ভাইয়া এটা।
তো রবিন চাকমা, জি ভাইয়া। আপনার এই অবস্থা কেন? ভাইয়া আমি ভিএলএসএমটা ভাইয়া ভুলে করি নাই আমি। এটা আমি আনসারটা করার জন্য মানে বাকিগুলা করতে গিয়ে এটা ভুলেও গেছি আমি আনসারটা দেওয়ার। ওইটা কি এখন রিপিট দেন করেন ঠিকভাবে, যাবে এটা ভাইয়া? অ্যান্সার দিবেন। আপনার 1 আর 2 নম্বর অ্যান্সার কই? হ্যাঁ আমি 1 আর 2 নম্বরের আনসারটা পারি নাই। পারেননি? না ভাইয়া। এমডি রাসেল সাহেব আছেন? রাসেল সাহেব আছেন? রাসেল সাহেব আছেন? রাসেল ভাই চ্যাটে জবাব দেন, মাইক কাজ না করলে। শান্ত আছেন? শান্ত আর দীপ্ত? জি ভাই আছি। কে আছেন, শান্ত না দীপ্ত? ভাই দীপ্ত। দীপ্ত 1 নম্বর অ্যান্সার কি এটা? 1 নাম্বার ভাইয়া কনফিউজড, 15 অথবা 4 ভাই 16 শিওর? আমি দিচ্ছি হচ্ছে 9/30 /30 যদি হয় এটা পজিশন ভ্যালু কত? দীপ্ত বলেন। পজিশন ভ্যালু 4 এটা হচ্ছে 2 হবে, তাহলে হবে হচ্ছে 2 টু দি পাওয়ার। আমি পজিশন ভ্যালু চাচ্ছি ভাইয়া। পজিশন ভ্যালু হবে 4। 4। কে বলছেন? 4 26। হ্যাঁ 4ই হবে। কে বললেন? হ্যাঁ রবিন চাকমা। রবিন চাকমা না, আমি দীপ্ত শান্ত কাছে শুনতে যাচ্ছি। হ্যাঁ রবিন চাকমা দেন না, তাহলে বলতে পারেন, সমস্যা নাই। দীপ্ত জি ভাইয়া বলেন আমাকে, /30 এর পজিশন ভ্যালু কত হয়? ভাইয়া 8 8 /30 এর পজিশন ভ্যালু 8 হয়? 30 8 8 16 16 24 24 আর 6 30 ভাই 2 2 স্যার 8 8 4 বললেন 4 স্যার 4 4 কে বলতেছেন? স্যার আমি আপনি কে? দীপ্ত। দীপ্ত। যদি 4 হয়, যদি আপনার হিসাব অনুযায়ী 4 হয়, তাহলে 4 এর ঘরে নামতা পড়লে 4 1 4, 4 2 8, 3 4 12, 8 আর 12 এর মাঝখানে 9 আছে না? জি স্যার। তাহলে তার নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? স্যার 11 না 4 8 8 আর 12 এর মাঝখানে 9 আছে, তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে? 9 8 আর 12 মাঝখানে স্যার 9 আছে। হ্যাঁ, তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে তাহলে? স্যার সাবনেট। হ্যাঁ, স্যার 9ই হবে স্যার। কি আশ্চর্যজনক কথাবার্তা! স্যার 10 স্যার। কি আশ্চর্যজনক! আপনি দীপ্ত বলতেছেন? দীপ্ত তাহলে তো অবস্থা খুবই খারাপ। প্র্যাকটিস করেন নাই? স্যার প্র্যাকটিস করছি বাট 8 আর 12 এর মাঝখানে 9 আছে, তাহলে তার নেটওয়ার্ক অ্যাড্রেসটা 8 হবে হ্যাঁ স্যার 8 হ্যাঁ 8 নাকি? জি স্যার, আমি যে লিখতেছি না তো এইজন্য আর কি বুঝতেছি না। এখন ক্লিয়ার? জি স্যার। স্যার এইভাবেই করছে স্যার। এইভাবে করতে ভুল হয়েছে কেন? রাসেল সাহেব কোথায় আছেন? রাসেল সাহেব
কথা না বললে তো সমস্যা। রাসেল আছেন? আমি তো ভুল করছি। কে? আপনি এটা লিখছেন কেন? নয় দিচ্ছেন কেন? আমি কোশ্চেন বুঝতে পারিনি স্যার। কে রাসেল? রাসেল বলতেছেন? জি জি জি। কোশ্চেন বুঝতে পারেন নাই? হ্যাঁ, আমি ভাবছিলাম হোস্ট চাইছে। আচ্ছা স্যার, প্রথম হোস্ট থেকে শুরু হবে। আব্দুল শান্ত শান্ত আছেন? মিনহাজুল, জি আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, এবার বুঝছি। তৌকি কি আছেন? জি স্যার। আপনি কি বুঝছেন? স্যার আমি সাবনেট মার্কস জানতে পারছি স্যার, সাবনেট ওয়ার্ক কাকে বলে স্যার বুঝি নাই, জন্য দিতে পারি নাই। আপনি ভিডিওগুলো দেখছিলেন? জি স্যার। কোন জায়গায় বোঝেন নাই সেটা কি জিজ্ঞেস করছিলেন, কারোর সাথে শেয়ার করছিলেন? না স্যার, এই প্রশ্নই পাইলাম স্যার, সাবনেট ওয়ার্ক স্যার। সাবনেট ওয়ার্ক তো স্যার আগে শুনি নাই স্যার। আগে শোনেন নাই? জি স্যার। আগে শোনেন নাই সেটা সমস্যা না। হোস্টগুলো ভুল করছি, পাগল। কি ব্যাপার, 5 নম্বরের অ্যান্সার এতজনের এত রকম কেন? পাঁচ নম্বর অ্যান্সার হবে 512টা সাবনেট, 126টা হোস্ট। জি, আমি তো কারোরটাই দেখতেছি না ঠিক হইছে। আমি ভুল করছি তো স্যার। 512টা সাবনেট, 126টা হোস্ট। স্যার আমারটা মনে হইছে, আমি তো এটাই দিছিলাম মেবি। মোহাম্মদ সালেউজ্জামান, স্যার সাফিনেটটা তো হইছে মনে হয় স্যার, আমি তো 126 মেবি দিছিলাম। হ্যাঁ হইছে, একজনের হইছে। মোহাম্মদ সালেউজ্জামান আছেন? হ্যাঁ জি বলছি। জি সালেউজ্জামান সাহেব, 5 নম্বরের অ্যান্সারটা কি ঠিক আছে আপনার? কোশ্চেনটা এই যে এখানে আপনি দুইটা কেন দিচ্ছেন? এটা কি ক্লাস সি এর? যে আপনি দুইটা দিচ্ছেন? স্যার আমি রিচেক করছি। এটা তো একজনের ছাড়া দেখি কারোর হয় নাই, সর্বনাশ। স্যার আমারটা একটু দেখেন, মুকিত। মুকিত, গুড। মুকিত সাহেবের হইছে। রবিনের হইছে, গুড। রাসেল সাহেবের হইছে, ভেরি গুড। ও না, অনেকেরই হয়েছে। মিরান হোসেন হইছে। তাহলে আমি মাঝখানে এতগুলো কার ভুল দেখলাম। পাবেল সৈকত, জি, -2 দিতে ভুল করছি প্রত্যেকটা হোস্টে, সরি। কেন স্যার? তাড়াহুড়ায়। কেফায়েতুল্লাহ সাহেব, কেফায়েতুল্লাহ, মুস্তফা শান্ত, শান্ত তো অশান্ত হয়ে গেছে, তো কথাই বলে না। দীপ্ত, জি ভাইয়া। কি ব্যাপার, 128টা সাবজেক্ট কেন? ভাই ভুল হয়েছে এটা আর কি, ওই যে 512টা সাবজেক্ট হবে, এটা কি বুঝতে পারছেন? জি জি কিভাবে বলেন তো, সূত্রটা কি? ভাই হচ্ছে লাস্টে যে ব্রডকাস্টের যে অ্যাড্রেসটা হবে ওটা 255 এর জন্য 8, 255 এর জন্য 8, পরে হচ্ছে এই আমি 5 নম্বরের কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা। এই যে 5 নম্বর, এখানে সাবনেট কয়টা আপনি কি করে বের করছেন? স্যার হোস্ট পার সাবনেট স্যার 25 এর স্যার ব্রডকাস্ট। আবার এখানে ব্রডকাস্ট আসতেছে কেন বাবা? সাবনেট বের করার সূত্র কি? স্যার খাতা আছে সামনে? জি স্যার। খাতা লেখা আছে সাবনেট বের করার সূত্র? স্যার এই যে আজকে কে যেন একটা পোস্ট দিচ্ছে, আমি দেখছিলাম।
এই যে এখানে সাবনেট বের করার সূত্র দেখা আছে, দ্য নাম্বার অফ নেটওয়ার্ক টু টু দি পাওয়ার বি, বি মানে বড় বিট। ও মনে পড়ে? এখন জি এখানে স্যার। আমার যে এখানে /25 আছে, তার মানে কত? বড় বিট কয়টা? স্যার এখানে বড় বিট বি এর মান কত? স্যার এখানে হচ্ছে 25 7 7 2 to the power 7 7 কিভাবে? স্যার 32 minus 25 আহা, শেষ হয়ে গেলাম। আমরা কি এইভাবে বড় বিট বের করার শিখছিলাম নাকি? এটা কোন ক্লাসের আইপি? স্যার এটা ক্লাস বি। ক্লাস বি এর বাই ডিফল্ট সাবনেট মাস্ক কত? ক্লাস বি এর 16 16 মনে আছে? জি স্যার মনে আছে। ক্লাস বি এর বাই ডিফল্ট সাবনেট মাস্ক 16, ক্লাস সি এর বাই ডিফল্ট সাবনেট মাস্ক 24, ক্লাস এ এর বাই ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 8। তাহলে এটা যেহেতু ক্লাস বি আর যার সাবনেট মাস্ক হচ্ছে বাই ডিফল্ট 16, এখানে আছে কত? 25। তাহলে আমি বেশি নিচ্ছি কয়টা? 9টা। 2 টু দি পাওয়ার বি মানে এই বি এর মান এখানে 9, যে কয়টা বেশি নিব ডিফল্ট সাবনেট মাস্ক থেকে, যে কয়টা বেশি আছে সে কয়টাই হচ্ছে বি স্যার এর আমার মান। ভুল হয়েছে স্যার, এটা অ্যাকচুয়ালি আমি 32 নিয়ে ফেলছিলাম তো, ভুল হয়েছে। এবার কি ক্লিয়ার? জি স্যার। এই যারা এটা ভুল করছেন তারা কি সবাই ক্লিয়ার? বাবা মিরান হোসেন, এতগুলো হোস্ট হয় কেমনে আপনার? সাবনেট ঠিক আছে, হোস্ট এতগুলো হলো কেন? স্যার হয়ে গেছে আমার, পরে বুঝতে পারছি সাবমিট করার পরে। পরে বুঝতে পারছেন? পরে বুঝলে কি কাজ হবে স্যার? তারপরে 6 নম্বরের অ্যান্সারটা আমি একটু দেখি। 16 আর 4094, 16টা সাবনেট, 4094। মোহাম্মদ সালেউজ্জামান ঠিক আছে, আব্দুল মুকিত ঠিক আছে, রবিন চাকমা ঠিক আছে, রাসেল ঠিক আছে, মিরান ঠিক আছে, পাভেল আমি আমি বলতেছি তো যে হোস্টের সূত্রটাই প্রত্যেকবার ভুল করছি, যতটা হয়েছে। কেফায়েতুল্লাহ কোথায়? কেফায়েতুল্লাহ আপনি 5-6 দুটাই ভুল করছেন, কারণ কি? কেফায়েতুল্লাহ আছেন? এটা কি? কেফায়েতুল্লাহ সাহেব আছেন? কথা বলে না কেন রে বাবা এরা? কেফায়েতুল্লাহ কথা বলে না। এখানে কি আছে? এখানে তো নাই। আচ্ছা যাই হোক, শান্ত নাই তাই তো? 4টা সাবনেট। দীপ্ত আছেন? জি স্যার। এটা কি বুঝতে পারছেন আপনি? 16টা সাবনেট জি স্যার, এটা হোস্ট হয়নি কেন ঠিক? স্যার হোস্টটা স্যার মনে ছিল না। এখন কি পারবেন নাকি আমাকে বুঝিয়ে দিতে হবে? স্যার একটু বললে ভালো হয়। একটু বললে ভালো হয় না? আচ্ছা, 16টা সাবনেট যদি হয়, আমাদের প্রশ্নটা কি ছিল? এখানে 240.0, তার মানে /20 /20 8টা 1 8টা 1 16টা 1 আর 240 এর 4টা 1, তাহলে টোটাল হচ্ছে 4টা 1, তাহলে মানে /20। তো /20 যদি হয়, এটা বাই ডিফল্ট এটা হচ্ছে ডিফল্ট ক্লাস বি মানে /16 থেকে মানে 4টা 20, তাহলে বি এর মান 4, 2^4 মানে 16টা সাবনেট। এখন /20 যদি নেটওয়ার্ক 20টা বিট যদি নেটওয়ার্ক হয়, তাহলে হোস্ট বিট কয়টা? 12টা। 12 এখানে 4টা বাকি আছে আর ওই পাশে 8টা, 12টা।
তাহলে আমরা হোস্টের সংখ্যা বের করার সূত্র কি 2n-2, তাহলে n এর মান হচ্ছে 12, 2 মানে 4096 মাইনাস 2 4094। 94। ক্লিয়ার? জি স্যার। কোনো কনফিউশন থাকলে কাইন্ডলি বলেন। না স্যার। ওকে, আচ্ছা 9 নাম্বার কোশ্চেনটা দেখেন, রাউটার টু পিসি, রাউটার টু পিসি ক্রসওভার কেবল দিবেন। ক্রসওভার কেবল হবে। কে বললেন? স্যার ক্রসওভার কেবল হবে আমি মুকিত। ডিফারেন্ট ডিভাইস সেম কেবল স্ট্রেট। সেম ডিভাইস হলে কি হবে? ক্রসওভার। ক্রসওভার। তো রাউটার আর পিসি কি ক্রস সেম ডিভাইস? এটা একটু ব্যতিক্রম। একটু ব্যতিক্রম কই থেকে জানছেন আপনি এটা ব্যতিক্রম? এটা আপনার ভিডিওতে দেখছি প্লাস তো নেটে সার্চ দিছিলাম। নেটেও সার্চ দিছিলেন, ভিডিও তো দেখছেন। যারা স্টেট থ্রু দিচ্ছেন তারা কি ওই যে ব্যতিক্রম এটাকে দেখতে পারেন নাই? ও স্যাররা, এই যারা স্টেট থ্রু লিখছেন তারা কি যেটা ব্যতিক্রম এটা কি বোঝেন নাই? আবার অনেকে ইথারনেট কেবল লিখছেন, মানে কোনটা হবে আমি জানি না, কমন লিখে রাখলাম ইথারনেট। ইথারনেট কেবল তো একটা তো হবেই। কি মজা। আচ্ছা, এটা হচ্ছে ক্রসওভার কেবল। তবে হ্যাঁ, আমাদের রিয়েল ওয়ার্ল্ডে এখন আমরা কোনো ক্রসওভার কেবল ইউজ করি না, আমরা সব স্টেট থ্রু কেবল ইউজ করি। কেমন? জি স্যার। ল্যান্ড কার্ড গুলো আমাদের ওইভাবে ডিজাইন করা ছিল, ক্রসওভার ইউজ না করলে হতো না। সেম ডিভাইস হলে ক্রসওভার ইউজ করলে পোর্ট গুলো ওরকমই ছিল, বাট এখনকার ল্যান্ড কার্ড গুলো সব একই, সব স্টেট থ্রু সাপোর্ট করে। তো দ্যাটস আমরা সব স্টেট থ্রু ইউজ করি। বাট আপনার থিওরিটিক্যালি পড়াশোনার ক্ষেত্রে আমরা বলবো সেম ডিভাইস হলে ক্রস, ডিফারেন্ট ডিভাইস হলে স্টেট থ্রু। হ্যাঁ, তো রাউটার টু পিসি এটা কি এক্সেপশন? হ্যাঁ, এক্সেপশন আসলে অ্যাকচুয়ালি না। আপনি আপনার পিসিটাকে রাউটার বানাইতে পারেন, রাউটার হিসেবে কাজ করাইতে পারেন। যখন আমি রাউটার হিসেবে কাজ করাবো তখন ক্রসওভার, আদারওয়াইজ তখনও হোক আর ওই হোক, আপনার পিসি আর রাউটার যেহেতু ফাংশনটা একই কাজ করবে। তো যেমন ধরুন আপনার লিনাক্স সার্ভার বা লিনাক্স মেশিনটাকে দিয়েও আপনি রাউটিং করাতে পারেন, কমান্ড দিয়ে আপনি রাউটিং করাতে পারেন। তো রাউটারের কাজ রাউটিং করা, তো আপনার মেশিনটাও রাউটিং এর কাজ করতে পারতেছে। তো দ্যাটস ওয়াই আমরা এই রাউটার আর পিসি কে একই ধরনের ডিভাইসের ভিতরে ধরবো। ঠিক আছে? আই ডোন্ট নো। আচ্ছা, এটা কে লিখছে এত সহজ? আই ডোন্ট নো। এটা কালার কোডিং এর কোশ্চেন ছিল। মিরান হোসেন। মিরান হোসেন সাহেব কি আছেন? আছি স্যার। মিরান হোসেন আছেন? জি স্যার আছি। আপনি আই ডোন্ট নো লিখছেন কেন স্যার? আসলে কালার কোডটা আমি জানি না স্যার, এই কারণে। জানেন না বলে কি আই ডোন্ট নো লিখবেন? স্যার ফাঁকা রাখা উচিত ছিল। আচ্ছা, সবই ভুল বলতে গেলে আমার। এটা কার? সাফিন 10.200, এটা কয় নাম্বার आंसर? 2 নাম্বার। 2 নাম্বার এটা এরকম একটা এরকম কেন? স্যার এটা ভুল হয়েছে, আমি এই সাবজেক্ট মাসটা 18 জায়গায় আমি 28 ভাবছিলাম স্যার, 28 ভেবে ওটা করে দিয়েছি। কেন স্যার? আপনি কি চশমা পরেন আমার মতো? না স্যার, খেয়াল করতে পারিনি স্যার। স্যার আরেকটা যেটা এটা কি? এটা 4 নাম্বার এটা কি? স্যার এটা আমি স্যার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি ব্যাপার? 4 নাম্বার অনেকের অনেক রকম কেন? 4 নাম্বার কি করছেন? স্যার এটা ব্রডকাস্ট দেওয়ার কথা ছিল, আমি নেটওয়ার্ক তো বেশি যেমন ভাই শব্দ নেটওয়ার্ক। তো নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি? স্যার ব্রডকাস্ট স্যার এই 188 এর আগেরটা, মানে 187.255 হবে। 187.255। ভুলে নেটওয়ার্কটা দিচ্ছি স্যার। 187.25 হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, আমার স্যার ভুলে নেটওয়ার্ক ভুল কেন? এটা কে? শান্ত, দীপ্ত, এদের অবস্থা তো ভালো না।
ওকে, ঠিক আছে। আমি এটার পরীক্ষা আরেকবার নিব। আমি সন্তুষ্ট হতে পারি নাই আপনাদের পরীক্ষায়। সরি স্যার, আমিও সন্তুষ্ট হতে পারি না আমার নিজের পরীক্ষায়। আই থিংক আমার কোশ্চেনটা খুব বেশি কঠিন ছিল না। জি না, না স্যার, শুধু না স্যার কঠিন ছিল না। বিএলএসএমটা বাদে। বিএলএসটাও বেশি একটা কঠিন ছিল না। যদিও আমার মনে হয় হইছে আমারটা। আচ্ছা দেখেন, এটা আমি নেক্সট ক্লাসে আবার একটা পরীক্ষা নিব। নেক্সট ক্লাসে? হ্যাঁ, নেক্সট ক্লাসে। আচ্ছা, আজকে আমরা দেখবো ওএসআই মডেল। হ্যাঁ জি স্যার। আবার রানিং আউট অফ টাইম। কনফারেন্স স্যার। আচ্ছা, ওএসআই মডেল সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? ওএসআই মডেলের 7টা ক্লাসিফিকেশন আছে, 7 লেয়ার আছে। 7 লেয়ার, কিন্তু ভালো ধারণা নাই, শুধু এতটুকুই স্যার। জাস্ট এমনি বুঝ পারি, কিন্তু এই যে কাজ কি করে কি জিনিস সেটা কিছু বুঝি না। আচ্ছা, অথবা আচ্ছা, এখানে 10 জন আছেন, বাকিরা নাই। আমি ওএসআই মডেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, বাকিরা নাই কেন আমি বুঝতে পারছি না। তো সালাউজ্জামান ভাই এখানে 2 জন, একাই 2 জন, তার মানে 9 জন আছে এখানে। আচ্ছা, আমি যেগুলো দেখাচ্ছি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? নো স্যার। জি না স্যার। 15 জন স্টুডেন্ট এখানে, এখন মাত্র 9 জন। আচ্ছা দেখেন, ওএসআই মডেলটা কেন আসছে অ্যাকচুয়ালি, যখন ধরেন এরকম একটা সিনারিও আপনারা হয়তো সবাই কম বেশি জানেন, তারপর আমি একটু ডিসকাস করি। একটা সময় ছিল যখন ধরেন একটা কোম্পানিতে, আমার ধরেন এটা হচ্ছে আমার এবিসি কোম্পানি, এটা আমার এবিসি কোম্পানি, এটা আমার XYZ কোম্পানি। এবিসি কোম্পানির ভিতরে মনে করেন আপনার কিছু রাউটার আছে, যেগুলো সব সিসকো রাউটার। ওদের কোম্পানি এই রাউটার গুলোতে চলতেছে। আবার XYZ এর কোম্পানিতেও কিছু রাউটার আছে, ওদের মনে করেন হোয়াই রাউটার বা জুনিপার রাউটার চলতেছে। তো ওরা যখন চালাচ্ছে, এই যে সিসকো রাউটার চলতেছে, ওরা সুন্দরভাবে চলতে পারতেছে। আবার ওরা যখন চালাচ্ছে জুনিপার দিয়ে, ওরা সুন্দরভাবে মনে করেন সাপোজ চলতেছে। এখন প্রবলেম হচ্ছে এইখানে যারা সিসকোতে চালাচ্ছিল, তারা পরবর্তীতে তারা চিন্তা করলো তারা অন্য ভেন্ডররাও প্রোডাক্ট এখানে আনবে। তারা যখন অন্য ভেন্ডরের একটা রাউটার এখানে আনবে, সাপোজ জুনিপারের রাউটার আনলো, কিন্তু যখন এই জুনিপারের রাউটারটা আনলো, এই জুনিপারের ভেন্ডর আর সিসকোর ভেন্ডরের ভিতর যখনই কমিউনিকেট করতে, তখনই প্রবলেমটা দেখা দিচ্ছে যে ঠিকভাবে কমিউনিকেট হচ্ছে না। সেম এই ক্ষেত্রেও এরা জুনিপার চালাচ্ছে, এরা যখন সিসকো ডেভেলপ করে সিসকো আনে, তো এদের মধ্যে এই দুই ভেন্ডরের মধ্যে কমিউনিকেশনের ক্ষেত্রে প্রবলেম দেখা দিচ্ছে। এটা একটা সিনারিও। আরেকটা সিনারিও হচ্ছে ধরেন এরা সিসকো চালাচ্ছে, এরা জুনিপার চালাচ্ছে। এখন দুই কোম্পানি যদি কোনো কারণে মার্জ হয় বা দুই কোম্পানি যদি একে অপরের সাথে কমিউনিকেশন করতে চায়, তখনই প্রবলেম হচ্ছে, কারণ দুই ভেন্ডরের প্রোডাক্ট একে অপরের সাথে কাজ করতে পারতেছে না। তো বিশেষজ্ঞগণ তখন চিন্তা করলো যে আসলে এইভাবে তো চলতে পারে না, কারণ এক এক ভেন্ডর তাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকে এক এক ভাবে তৈরি করছে তাদের প্রোডাক্ট গুলো। তো তখন তারা বিশেষজ্ঞগণ চিন্তা করে করলো যে না, আপনারা যে যাই করেন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনাদের ডিভাইস গুলোকে আপনাকে বানাতে হবে। তো তখন সেটা আসে ওএসআই, ওপেন স্ট্যান্ডার্ড ইন্টারকানেকশন ইন্টারসিস্টেম। এই ওএসআই মানে কি? ওএসআই ইলাবোরেশন কি? যেমন ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। ওপেন সিস্টেম ইন্টারকানেকশন এমন একটা সিস্টেম হওয়া দরকার সেটা সবার জন্য ওপেন থাকবে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড মান থাকবে, সবাই সেটাকে ফলো করবে, এবং যাতে করে কি হবে, একে অপরের সাথে সবার ভিতরে যেন কানেকশন গুলো এস্টাবলিশ হয়। এই কারণে এটাকে বলতেছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। ইন্টারকানেকশন মাল্টিপল ভেন্ডরের ভিতরে তারা কানেকশন করতে পারবে, মাল্টিপল সিস্টেমের ভিতরে তারা কানেকশন করতে পারবে, এবং এই একটা আইডিয়াল একটা আমার সিনারিও থাকবে যেটাকে সবাই মেনটেন করে তাদের প্রোডাক্ট গুলোকে বানাবে। তো
তো এই কারণে এটাকে অনেক সময় টিচিং মডেলও বলে বা আইডিয়াল মডেলও বলে, আদর্শ মডেল বা টিচিং মডেল এগুলো বলে। তো পরবর্তীতে এখন আমাদের টিসিপি/আইপি মডেল আসছে, যদি আমরা সেগুলো নিয়ে পরে ডিসকাস করব। তো এই হচ্ছে মূল ওএসআই মডেল আসার কারণ। তো ওএসআই মডেলের 7টা লেয়ার আছে। লেয়ার গুলো কি জানা আছে কারো? স্যার নামগুলো জানা আছে। বলেন তো। ফিজিক্যাল লেয়ার, সেশন লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। সিরিয়ালি কে পারবেন? সিরিয়ালি কে পারবেন আমাকে বলেন। ও L1 হচ্ছে কি ফিজিক্যাল লেয়ার? L1 ফার্স্টে ফিজিক্যাল লেয়ার, সেকেন্ড হচ্ছে সেশন লেয়ার, L2 সালাউজ্জামান ভাই বলেন। physical layer, data link layer, network layer, transport layer, session layer, presentation layer, application layer. গুড। আচ্ছা, আমরা একটু লিখে ফেলি। জি, আমরা লেয়ার 7 থেকে আসি। হ্যাঁ জি, উপরটা হচ্ছে অ্যাপ্লিকেশন, তারপরে প্রেজেন্টেশন, তারপরে সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, দেন ফিজিক্যাল লেয়ার। তো এটা এক একজন এক এক ভাবে মনে রাখে। আপনারা যেভাবে মনে রাখেন, কেউ বিভিন্ন বাক্য দিয়ে মনে রাখে, যেভাবে মনে রাখেন একবার মনে রাখলে হলো। কেমন? আচ্ছা, এখন আমরা আজকে 3টা নিয়ে ডিসকাস করব, নেক্সট ক্লাসে আমরা বাকি 4টা নিয়ে ডিসকাস করব। তো এই যে উপরে যে 3টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপার লেয়ার। এই 3টাকে কি বলে? আপার লেয়ার। আর নিচের 4টা হচ্ছে লোয়ার লেয়ার। ঠিক আছে? এই 3টা লেয়ার হচ্ছে, এই 3টা লেয়ারকে আমরা সিস্টেম লেয়ারও বলি, কারণ এই 3 লেয়ারে অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে হাত দেওয়ার কোনো স্কোপ নাই। আমরা হাত দিয়ে হচ্ছে নিচের এই 4টা লেয়ারে। 4টা লেয়ার আমরা কাজ করতে পারি, উপরের 3টা লেয়ারে কোনো কাজ করার কোনো স্কোপ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের না। এটা সিস্টেম অটোমেটিক্যালি কাজ করে থাকে। তো এই যে এখন আমাদের একটু বুঝতে হবে যে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, প্রত্যেকটা লেয়ারের কাজগুলো কি, কিভাবে কাজ করে না করে সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে। হ্যাঁ, সালাউজ্জামান ভাই বলেন অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ কি? অ্যাপ্লিকেশন লেয়ারে মূলত আমরা যে ডাটাগুলো দেখি, যেমন ব্রাউজারে কোনো কিছু আমরা দেখি, অর্থাৎ ডাটা প্রেজেন্ট করা। আর কোনো কাজ? আচ্ছা ঠিক আছে, আমি একটু ডেটাবেস, মেসেজ, এগুলো দেখা যায়, ফাইল। ওকে ফাইন, আমি একটু শেয়ার করি। অ্যাপ্লিকেশন লেয়ার বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করে, আপনি বলতে পারেন এক ধরনের। কেমন? যেমন ধরুন এই যে আমি পেইন্টের যে আমি ইন্টারফেসটা দেখতে পাচ্ছি না, পেইন্টের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটাও আমার অ্যাপ্লিকেশন লেয়ারে, যে আমি যে আউটপুটটা পাচ্ছি, কেমন? এটা অ্যাপ্লিকেশন লেয়ারে। এখন সহজ ভাষায় যদি আমি আরেকটু বলি, ধরেন আপনি একটা ফাইল হিপ্পো বা ফাইল হর্স থেকে ফাইল ডাউনলোড করবেন, কেউ করছেন কখনো? জি, ফাইল হিপ্পো থেকে ফাইল ডাউনলোড করেন কেউ? হ্যাঁ। ধরেন এই যে আমি এখান থেকে একটা ফাইল ডাউনলোড করব, তো এই যে আমি এই অ্যাভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস ফর পিসি উইন্ডোজ এই ফাইলটা যদি আমি এখান থেকে নেই, অ্যাকচুয়ালি এই ফাইলটা এটা আমার মেশিনে আছে নাকি রিমোট কোনো মেশিনে আছে? রিমোট মেশিন, তাই তো? তো এই রিমোট মেশিন থেকে আমার এই মেশিনে, লোকাল মেশিনে আসছে ওভার ইন্টারনেটের থ্রু দিয়ে, তাই তো? এখন এই যে ওইখান থেকে আমি ডাউনলোড বাটনে ক্লিক করব, সে ডাউনলোড হয়ে আমার মেশিনে এখানে চলে আসবে। তো অ্যাকচুয়ালি আমি ক্লিক করলাম আর চলে আসলো, বিষয়টা কি এত সহজ? এর ব্যাকএন্ডে নিশ্চয়ই কোনো নিয়ম নীতি কাজ করে, অর্থাৎ প্রোটোকল কাজ করে, তাই না? জি স্যার। কোনো নিয়ম নীতি ছাড়া তো আসলে কাজ হবে না। হবে? হবে না। সো এখন আপনারা বলেন তো, এই যে আমি যে ফাইল ডাউনলোড করতেছি, অথবা মনে করেন আমি ফেসবুকে থেকেও ফাইল ডাউনলোড করি, ফেসবুকে আপনারা ফাইল আপলোডও করেন,
ইউটিউব যার চ্যানেল আছে সে ইউটিউবে ফাইল আপলোড করে, সে ইউটিউব থেকে ডাউনলোডও করে। এই যে আমরা ফাইল আপলোড করি, ফাইল ডাউনলোড করি, এর ব্যাকএন্ডে আসলে কোন প্রোটোকল কাজ করে? আচ্ছা আমার কিন্তু আমি 1 মিনিটের ভিতরে আমার টাইম আউট হয়ে যাবে, তারপর আমরা আবার এগেইন কি করব? কেউ বলতে পারবেন? জি বলেন। বলেন, একজন বলেন। কি বলেন? কেউ পারবেন না? এফটিপি। কে বললেন? হ্যাঁ, সালুজ্জামান। সালাজ্জামান, এই আপনি ওয়েবসাইট মডেলের সময় আমি যতক্ষণ আপনার জিজ্ঞেস না করবো চুপ থাকবেন, আচ্ছা ঠিক আছে? টিসিপি প্রোটোকল। টিসিপি প্রোটোকল। অন্য আর কেউ? নো আইডিয়া স্যার। এইচটিটিপি না, কে কে? মিরান আছেন? মিরান একটা কনফারেন্স জয়েন করছে। প্রোটোকলটা এফটিপি ওভার এইচটিটিপি এরকম টাইপের। সবাই কি আসছে? ওকে, আমরা যেটা বলতেছিলাম, আচ্ছা কেউ কি লিনাক্স ইউজ করেন? এসএম পাবলিশ সৈকত। কোনটাতে ইউজ করেন? মানে স্যার কি ইউজ করেন? ডেস্কটপে। কোন জি বলেন। ইউজ করেন? ও আচ্ছা, এটা হচ্ছে একটা আর্চ লিনাক্স ভেরিয়েন্ট, সেটা হচ্ছে প্যারাবোলা। বুঝছি। linuxju.net এর নাম শুনছেন আপনারা কেউ? নো স্যার। এখান থেকে অনলাইন থেকে আপনি লিনাক্সে প্র্যাকটিস করতে পারেন। পাওয়া যাবে। স্যার উইন্ডোজ ভালো না লিনাক্স ভালো? সবই ভালো। আচ্ছা দরকার, এটা প্রয়োজনের উপরে নির্ভর করতেছে যে আপনার। আচ্ছা সার্ভার সম্পর্কে আজকে আমার কাছে কে যেন জানতে চাইছিলেন? ভাই সাজু। সাজু, আচ্ছা সময় হচ্ছে না ভাই, আমরা ডিসকাস করব। হ্যাঁ সার্ভার নিয়ে আমরা একটু ডিসকাস করবো, না সমস্যা নাই, আজকে একটু সময় হচ্ছে না। আপনার কি আর্জেন্ট দরকার? আর্জেন্ট বলতে ভাইয়া আমার এই আমি একটা কোম্পানিতে এখানে কোম্পানিতে আছেন? টেলিভিশন সার্ভারটা করতে যাচ্ছে, এজন্য ওনারা একটা মানে আইপিটিভি সার্ভার। আচ্ছা ঠিক আছে, তাহলেই করেন। আপনি আপনার রিকোয়ারমেন্টটা দিয়ে আমাকে ইনবক্স করেন, সমস্যা নেই, কথা বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা যেটা কি বলতেছিলাম, কোথায় যেন ছিলাম? হ্যাঁ, আমরা যে ফাইল আপলোড করি, ডাউনলোড করি, সেটা সেই ব্যাকএন্ডে যে প্রোটোকল কাজ করে সেটা হচ্ছে এফটিপি প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল। কি প্রোটোকল? এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। কেমন? তো এই আচ্ছা ভাই এটার মধ্যে কি আমাদের ইয়াটা পড়ে, গুগল ড্রাইভটা পড়ে? কোথায়? হ্যাঁ ফাইল ট্রান্সফার, অর্থাৎ আপনি আপলোড করবেন, ডাউনলোড করবেন, অবশ্যই সেক্ষেত্রে কোনো না কোনো প্রোটোকল কাজ করবে। তো ফাইল আপলোড ডাউনলোডের ক্ষেত্রে ব্যাকএন্ডে যে প্রোটোকল কাজ করে সেটা হচ্ছে আমাদের এফটিপি প্রোটোকল কাজ করে। এখন এই এফটিপি প্রোটোকলটার পোর্ট নাম্বার আছে 20 আর 21। পোর্ট নাম্বার কত? 20 আর 21, দুটা পোর্ট আছে। হ্যাঁ, তো দুইটা পোর্টে একটা 20 নাম্বার সেটা হচ্ছে ডাটা, আর এফটিপি 21 যেটা সেটা হচ্ছে কন্ট্রোল। কেমন? জি। কন্ট্রোলিং এর জন্য হচ্ছে 21 নম্বর পোর্ট, আর ডাটার জন্য হচ্ছে 20 নম্বর পোর্ট। কন্ট্রোল বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি আমার এই যে ক্লায়েন্ট এবং সার্ভারের ভিতরে যে কানেকশনটা এস্টাবলিশ হবে, কানেকশন এস্টাবলিশের ক্ষেত্রে হচ্ছে 21 নম্বর পোর্ট ইউজ করবে,
দেন 20 নম্বর পোর্ট দিয়ে ডাটাগুলো ট্রান্সফার হবে। ওকে, তো আমার এই যে আমি একটা ফাইল আপলোড করব ডাউনলোড করব, এটার জন্য যে ব্যাকএন্ডে যে প্রোটোকল কাজ করে সেটা হচ্ছে এফটিপি প্রোটোকল। আচ্ছা, তারপরে মনে করেন আপনি আপনার বন্ধুকে মেল পাঠাচ্ছেন, সে আপনি মেল আপনি সিতে লিখলেন, টুতে লিখলেন, বডিতে লিখলেন, সাবজেক্টে লিখলেন, সবকিছু লিখলেন, লেখার পরে সেন্ড বাটন ক্লিক করলেন, আপনার বন্ধু কাছে চলে গেল। এই যে সেন্ড বাটন ক্লিক করলেন আর আপনার বন্ধুর কাছে চলে গেল, এর ব্যাকএন্ডে কোন প্রোটোকল কাজ করে? এসএমটিপি। এসএমটিপি। এসএমটিপি মিন্স সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। ব্যাকএন্ডে যদি প্রোটোকলটা কাজ না করতো তাহলে কিন্তু যেত না, তাই তো? আচ্ছা, আপনারা আমাকে কেউ বলেন এই 2 সিসি বিসিসি এই তিনটার মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ভাইয়া মানে 2 হলো যাকে আমি ডাইরেক্টলি মানে মেলটা পাঠাচ্ছি, আর সিসিতে যে থাকবে শান্ত। ভাইয়া শান্ত। হ্যাঁ শান্ত আপনি মানে আমি এতক্ষণ ধরে খুঁজে খুঁজে অশান্ত হয়ে গেছি, আপনি কই ছিলেন? আমি মানে মাত্র আসছি, আমি মেসেজটা দেখলাম যে ক্লাস শুরু হয়েছে তারপরে আসছি, অনেকক্ষণ বসেছিলাম। আমি দিছি মেসেজটা আমি। হ্যাঁ থ্যাংক ইউ ভাই। ভাই অথবা আপনার কোশ্চেনের অ্যানসার নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম, আপনার কিছু কোশ্চেনে একটু বলছিল, এটা নিয়ে আমরা চাচ্ছিলাম করতে, কিন্তু আপনি ছিলেন না। আচ্ছা বলেন 2 সিসি বিসিসি। আচ্ছা, 2 হলো যাকে আমি ডিরেক্টলি মেলটা পাঠাচ্ছি, আর সিসিতে যে থাকবে সে মেলটা দেখতে পারবে আর কি, রিপ্লাইও দিতে পারবে। আর বিসিসি মনে হয় সে সবকিছুই দেখতে পারবে কিন্তু রিপ্লাই দিতে পারবে না। বাকিরা কি এগ্রি ওনার সাথে? রিপ্লাই দিতে পারবে বিসিসি। বিসিসি রিপ্লাই দিতে পারবে? ও আচ্ছা। সালাউজ্জামান ভাই বলেন। আচ্ছা, সিসিতে যদি কাউকে রাখা হয় তাহলে আমি যাদেরকে সিসিতে রাখছি সবাই মেলটা দেখতে পাবে, মানে সবাই দেখতে পারবে আর কি। আর বিসিসিতে রাখলে শুধু আমি কাদেরকে রাখছি আমি দেখতে পারবো, কিন্তু সবাই সবারটা দেখতে পারবে না। সবাই কি বুঝতে পারছেন? স্যার আরেকবার একটু বলবেন না, বিষয়টা ক্লিয়ার নেই, মানে ক্লিয়ার করে বলুন। আচ্ছা, আমি যদি সিসিতে রাখি, যেমন আমি একটা মেল করলাম এখন মুশফিক স্যারকে সিসিতে রেখে এবং আপনাদের সবাইকে সিসিতে রেখে মেল করলাম, তাহলে মুশফিক স্যারও জানতে পারবে যে কে কে মেলটা দেখছে, মানে কাদেরকে আমি সিসিতে রেখেছি আর কি, কারা মেলটা দেখতে পাচ্ছে। আর আমি যদি সিসিতে না রেখে আপনাদের সবাইকে যদি বিসিসিতে রাখতাম, একটা ব্লাইন্ড কার্বন কপি, তাহলে কিন্তু সবার কাছে মেল যেত, একই সাথে সবার কাছে যাবে, কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি আসলে কাদেরকে মেলটা পাঠিয়েছি। ও আচ্ছা আচ্ছা। রিপ্লাই দেয়া যাবে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আর রিপ্লাই দিতে পারবে না। আমাকে পাঠালে আমাকে রিপ্লাই দিতে পারবেন আপনারা, কিন্তু আপনি তো জানেন না যে মেলটা কি শুধু আপনাকে পাঠিয়েছি না আমি আরো 10 জনকে পাঠিয়েছি। সেটা সিসিতে রাখলে দেখা যায় যে আমি কাদেরকে কাদেরকে পাঠিয়েছি, বিসিসিতে রাখলে দেখা যায় না। জি, বোঝা গেল। ব্লাইন্ড কার্বন কপি। কিছুক্ষণ থেকে এটা যাচ্ছে। টেস্ট
আচ্ছা দেখেন, আমার এখানে টুতে কে আছে mushfiqbd.csa@gmail.com, তাই তো? তাহলে টুতে জি যদি আমি মুশফিকবিডিটা যদি ওপেন করি, এই যে মুশফিকবিডি, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটা আমার কাছে কে পাঠাইছে, সিসিএন এ শিখন থেকে আসছে, আমাকে পাঠাইছে। আর সিসিতে কে আছে, ইমেল টু মুশফিক আর আইডিবি, অর্থাৎ সিসিতে যাদের থাকবে তাদের সবাইকেই সবাই দেখতে পাবে। বুঝতে পারছেন কথা? আমি কিন্তু দেখেন এখানে বিসিসি তে কারা আছে তাদের কিন্তু দেখতে পারতেছি না, পারতেছি নাই। বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি, বিসিসি তে যারা থাকবে তাদেরকে আমি দেখতে পাবো না। আচ্ছা, এখন আমি এটা কোনটা, আমার লিনাক্সটা। আচ্ছা, লিনাক্সে দেখেন, এই যে আমার লিনাক্সে আমার এখানে বিসিসি তে ছিল হচ্ছে লিনাক্স, এই যে বিসিসি তে ছিল লিনাক্স। কেমন? বিসিসি তে আরেকজন ছিল না, mdmr.csc। তো আমি যদি বিসিসি তে আমার লিনাক্সে যেটা ওপেন করি, এখানে যদি আমি যাই, আমি সিসি দেখতে পারবো, কার্বন কপি কাদেরকে কাদেরকে পাঠানো হয়েছে। বিসিসি তে আমার কাছে আসে সেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু বিসিসি তে আর কাকে রাখা হয়েছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ বিসিসি তে যাদের রাখা হবে তারা কিন্তু একে অপরকে দেখতে পাবে না যে এই মেলটা আর কার কাছে পাঠানো হয়েছে। সিসি তে রাখা হইলে সে কিন্তু সবাই দেখতে পাবে যে এই মেলটা কার কাছে পাঠানো হয়েছে। তো এটা ক্লিয়ার যে সিসি আর বিসিসির মধ্যে পার্থক্য। বাট টুতে অ্যাকচুয়ালি কি, টুতে হচ্ছে আমি অফিসে যদি অফিস এনভায়রনমেন্টে থাকি, আমার যে মেন হেড বা আমার যে বস, আমার এই কাজের জন্য যে বস, তাকে আমি আমার এই মেইলটাতে রাখবো, টুতে রাখবো, অন্য কাউকে না। আপনি এখানে এইচআর এর কাউকে রাখেন, অ্যাকাউন্টস এর কাউকে রাখেন, কিন্তু আমার আইটি ডিপার্টমেন্টে আমার কাজের জন্য যে বস, রেসপেক্টিভ যিনি আমার দায়িত্বে আছেন এই কাজের জন্য, তাকে আমি শুধু টুতে রাখবো। আর এদেরকে আমি ইনফরমেশন গুলো জানালাম যে আমি এই কাজটা করছি। যদি আপনি মনে করেন আপনি জানাবেন, তখন এই ক্ষেত্রে করি। দেখবেন অনেক সময় আমার কাছে অনেক মেল আসে, বিভিন্ন সিকিউরিটি রিলেটেড মেল আসে যে স্যার এই কোর্সটা করেন, এই কোর্সটা হেমন্ত, তখন আমি দেখি যে সিসিতে আমার প্রায় 50-60টা মেল আমার এখানে দেওয়া আছে সিসিতে। কারণ তারা একসঙ্গে মেল গুলো পাঠায় দেয়, সেন্ড করে দেয়, একসঙ্গে মেল পাঠায় দেয়। তো তখন আমি এটা দেখে কিন্তু খুব খুশি হই, কারণ কি আমার একটা নিজস্ব ট্রেনিং সেন্টার আছে। তো আমাকে সে মেল গুলো করলো সিকিউরিটি ইস্যু নিয়ে, সিকিউরিটি ট্রেনিং করা, আমি কিন্তু খুব সহজে প্রায় 60টা মেল পেয়ে গেলাম। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনি? স্যার 60টা মেল কেমনে পেলেন স্যার? ওখানে তো এক একজনকে পাঠাইতেছে। না মনে করেন কাউকে যদি একটা কোম্পানির, মনে করেন একটা ট্রেনিং সেন্টারে একটা কোম্পানির যে মার্কেটিং এর যে লোক আছে, সে মনে করেন মেলটা আমাকে করছে টুতে, ঠিক আছে, বাকি সিসিতে আরো 60 জন আছে, তাহলে কি সিসিতে হলে কি তাদের কাছে মেলটা যাবে? জি স্যার, যাবে তো। কারণ সিসিতে যদি রাখে, তো সেক্ষেত্রে কিন্তু আমিও কিন্তু দেখতে পাচ্ছি যে ওই 60 জনের মেল কিন্তু আমিও দেখতে পাচ্ছি। আমার মার্কেটিং পলিসি অনুযায়ী আমি খুশি হয়ে যাবো, কারণ কি আমি খুব অনায়াসে আরো 60 জনের মেল যারা সিকিউরিটি রিলেটেড পারসন। জি স্যার, এটা কিন্তু তাদের একটা ফল্ট যে না, এই ইনফরমেশন গুলো তারা অন্যকে কিন্তু প্রোভাইড করলো। সো এগুলো যখন আপনারা দিবেন খুব সতর্কতার সাথে, আমি কাকে সিসিতে রাখবো, কাকে বিসিসিতে রাখবো, কাকে টুতে রাখবো, এগুলো খুব সতর্কতার সাথে কিন্তু দিতে হয়। কেমন? এখন মনে করেন আপনাকে সিসি দিলে আপনি যে এখন রিপ্লাই দিয়ে দেন, হ্যাঁ, আপনি মনে করেন এই যে এখানে দেখেন রিপ্লাই আছে, রিপ্লাই অল আছে, মনের ভুলে আপনি রিপ্লাই অল দিয়ে দিলেন, আপনি রিপ্লাই দিলে যে পাঠাচ্ছে তার কাছে যাবে, মনের ভুলে রিপ্লাই অল দিয়ে দিলেন, একটা কি বলে কনফিডেন্সিয়াল যদি কোনো কিছু হয় মনের ভুলে দিয়ে দিলেন, সে কিন্তু অনেকের কাছে চলে যাবে। সো মেলের ক্ষেত্রে কিন্তু খুব সতর্কতার সাথে থাকতে হয়। হ্যাঁ, আর যাক, আমরা যেটা বলছিলাম যে যখন আমরা সেন্ড করি, তখন এই যে সবকিছু দেওয়ার পর যখন সেন্ড করি, এর ব্যাকএন্ডে যে প্রোটোকল কাজ করে সেটা হচ্ছে এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, তাই তো? আচ্ছা, আমি সেন্ড করার পরে যখন আমার ওখান থেকে কেউ পায়, যখন সে পাচ্ছে, ওটা কোন প্রোটোকল কাজ করে পাওয়ার পিছনে? POP3। হ্যাঁ, POP3, POP3 অথবা IMAP, POP3 অথবা IMAP, এই দুটো প্রোটোকল মেল রিসিভিং এর ক্ষেত্রে কাজ করে, আর মেল সেন্ডিং এর ক্ষেত্রে SMTP। আচ্ছা, what is the difference between POP3 and IMAP? POP3
হ্যাঁ শেয়ার করেন। আইম্যাপে বোধহয় মেইলটা লোকালি সেভ হয়, আর পপ3 তে সেটা রিমোটলি জাস্ট দেখা যায়, ওটা লোকালি সেভ হয় না, মানে আমার মেইল বক্স লোকাল মেইল বক্সে আসবে না, এই পার্থক্য। গুড, যেটা বলছেন সেটা ঠিক আছে। তো যদি আপনারা এইভাবে সহজভাবে যদি চিন্তা করি, যারা একটু এটার সম্পর্কে ধারণা নেই, তারা যদি সহজভাবে চিন্তা করেন, অনেকটা এটা বলতে পারেন যে আমার POP3 যখন আপনি ইউজ করবেন, তখন যে কোনো একটা ডিভাইসে আপনি ইউজ করতে পারবেন, মাল্টিপল ডিভাইসে কিন্তু ইউজ করতে পারবেন না আপনার মেইল। কথা কি বুঝছেন? অর্থাৎ POP3 যদি ইউজ করেন, বলতে পারেন অনেকটা কাট হয়ে আসে, সার্ভার থেকে আপনার মেইলে কাট হয়ে চলে আসবে। তো আপনি যে কোনো একটা ডিভাইসে যখন ইউজ করবেন, যখন ডাউনলোড করে নিবেন, তখন কিন্তু আর ওই মেইলটা অন্য জায়গায় ওই সার্ভারে কিন্তু থাকবে না, আপনার এই মেশিনে কিন্তু চলে আসছে। কিন্তু আইম্যাপ যখন ইউজ করবেন, বলতে পারেন অনেকটা কপি হয়ে আসে, অর্থাৎ মেন সার্ভারে থাকবে, প্লাস আপনার যত ইচ্ছা ততবার আপনি কপি করতে পারবেন। কথা শুনতে পারছি না মুকিত সাহেব, আপনারা সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। তাহলে মুকিত সাহেব আপনাকে কি লিখবো? স্পিকার ওনার সাউন্ড আউটপুট সমস্যা হতে পারে। আচ্ছা এভরিওয়ান দিলাম কেন? যাক, আচ্ছা তো এই হচ্ছে আমাদের মেল সেন্ডিং এর ক্ষেত্রে হচ্ছে আইম্যাপ বা এসএমটিপি, আর মেল রিসিভিং এর ক্ষেত্রে POP3 অথবা আইম্যাপ ইউজ করা হয়। আচ্ছা এসএমটিপি যেটা আছে সেটা পোর্ট নাম্বার কত? এই যে 25, ঠিক আছে, 25 আচ্ছা, তো আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে কথা বলতেছিলাম, এই দেখেন আমরা মেল করতেছি, তারপরে আমরা ফাইল ডাউনলোড করতে আপলোড করতে, আমরা কিন্তু কোথাও বলে দেই না যে বাবা আমি যে ডাউনলোড করব আপলোড করব তুমি কিন্তু এফটিপি প্রোটোকল ইউজ করে করো, কোথাও কিন্তু বলি না। আমি মেল যখন সেন্ডিং করি তখন কিন্তু আমি বলি না যে তুমি এসএমটিপি প্রোটোকল ইউজ করে মেল যাও, বা যখন রিসিভ করে তখনও কিন্তু বলি না আইম্যাপ বা POP3 ইউজ করে রিসিভ হও। অর্থাৎ সিস্টেম ব্যাকএন্ডে নিজে নিজে এই প্রোটোকল গুলো ইউজ করে। আমরা যারা দেখেন টেকনিক্যাল পারসন বা টেকনিক্যাল সাবজেক্টে পড়াশোনা করছি, তারাই কিন্তু আমরা এই জিনিসগুলো জানি না। যারা বাংলা ইংলিশে পড়াশোনা করছে তারা এই জিনিসগুলো কিভাবে জানবে? তো তাদের জন্য কিন্তু ইন্টারনেট ইউজ করা আরো অনেক কঠিন হয়ে যেত। সিস্টেম ব্যাকএন্ডে এই প্রোটোকল গুলো নিজে নিজে ইউজ করে। হ্যাঁ, তো এই যে প্রোটোকল গুলো সিস্টেম ব্যাকএন্ডে ইউজ করতেছে, এইটা করতেছে একমাত্র অ্যাপ্লিকেশন লেয়ারের বদলতে। অর্থাৎ অ্যাপ্লিকেশন লেয়ার ইজ রেসপন্সিবল ফর দোজ প্রোটোকল। বুঝা গেছে কথা? অর্থাৎ অ্যাপ্লিকেশন লেয়ার কি কাজ করে? সিস্টেমের ব্যাকএন্ডে এই প্রোটোকল গুলো নিয়ে সে কাজ করে নিজে নিজেই। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের একটা কাজ। আচ্ছা এখানে যেহেতু আমরা প্রোটোকল নিয়ে কথা বলতেইছি, তো এখানে আরো কিছু প্রোটোকল নিয়ে আমরা কথা বলতে হবে। যেমন ধরেন দেখেন আমাদের টেলনেট আছে, এসএসএইচ আছে। কেউ কি বলতে পারবেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টেলনেট এবং এসএসএইচ? এসএসএইচ হচ্ছে সিকিউর শেল সার্ভার, সরি এসএসএইচ হচ্ছে সিকিউর শেল প্রোটোকল, আর টেলনেট হচ্ছে টেলনেট ও রিমোট লগইন প্রোটোকল। টেলনেট আর এসএসএইচ দুটাই একই পারপাস ইউজ করা হয় রিমোটলি কাজ করার জন্য, রিমোটলি লগইন করার জন্য, তাই তো? জি। রিমোটলি লগইন বলতে কি বোঝাচ্ছে? একটা দূরের মেশিনকে নিয়ন্ত্রণ করা রিমোটলি। হ্যাঁ, দূরের মেশিনে আমি রিমোটলি কোনো মেশিনে আমি কাজ করব, ঠিক আছে? কিন্তু দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কি? দুইটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে আমি যখন টেলনেট করে কোনো মেশিনে ঢুকবো, ধরেন আমি টেলনেট করে মেশিনে ঢুকতেছি, ওখানে আমি ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, তো তখন এই ইউজার নেম পাসওয়ার্ড গুলো প্লেন টেক্সট আকারে যাবে। ম্যান অফ দ্য মিডল অ্যাটাক যদি কেউ করে তাহলে কিন্তু এই ইনফরমেশন গুলো সে দেখতে পাবে। জি। এই দেখেন এই যে এখানে একটা আমরা পুটি সফটওয়্যার আছে, এখানে আপনি যে মেশিনে ঢুকবেন ওই মেশিনের আইপিটা এখানে প্রোভাইড করবেন, করার পরে এখানে এই যে এসএসএইচ আছে, টেলনেট আছে, দেখতে পাচ্ছেন? আপনি কোনটাতে লগইন করবেন সিলেক্ট করে দিবেন। দেখেন এসএসএইচ যখন আমি লগইন সিলেক্ট করছি তখন পোর্ট নাম্বার দেখাচ্ছে 22, আর যখন টেলনেট দিচ্ছি তখন পোর্ট নাম্বার সে নিয়ে নিচ্ছে 23।
এখানে দেখেন এসএসএইচ টেলনেটে পোর্ট নাম্বার 23, এসএসসি তে পোর্ট নাম্বার 22। সো দুটার মধ্যে পার্থক্য কি? যদি টেলনেট করে এখানে মনে করেন আপনি আইপি একটা রিমোট সার্ভারে মনে করেন আইপি দিলেন আপনি এটা, এবার আপনি টেলনেট করে ওপেন করবেন, তো ওই মেশিনে যদি আপনি লগ ইন করেন, এবার ইউজার নেম পাসওয়ার্ড চাবে, ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, আপনি কাজ করবেন। এই যে ইউজার নেম পাসওয়ার্ড যে আপনি আপনার লোকাল মেশিন থেকে ওভার ইন্টারনেটের মাধ্যমে বা কেবলের মাধ্যমে হোক বা যেভাবে হোক আপনি ওই মেশিনে যাচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড গুলো, তো এই ইউজার নেম পাসওয়ার্ড গুলো যদি কেউ ম্যান অফ দ্য মিডল অ্যাটাক করে কেউ ক্যাপচার করে, তো সে প্লেন টেক্সট আকারে দেখতে পাবে যে আপনি কি ইউজার নেম দিচ্ছেন, কি পাসওয়ার্ড দিচ্ছেন। ক্লিয়ার? আর যদি আমরা এসএসএস করে লগ ইন করি, এই ইউজার নেম পাসওয়ার্ড গুলো যাবে, কেউ যদি ম্যান অফ দ্য মিডল অ্যাটাক করে কেউ যদি ক্যাপচার করার ট্রাইও করে, সে কিন্তু ওই ইউজার নেম পাসওয়ার্ড গুলো দেখবে ঠিক আছে, কিন্তু বুঝতে পারবে না কি লেখা আছে, ওগুলো এনক্রিপ্টেড অবস্থায় থাকবে। এনক্রিপ্টেড মানে অর্থাৎ আমি লিখলাম ধরেন আই অ্যাম দ্য ট্রেনি অফ ইশিখন, এই আই এর পরিবর্তে অন্য কোনো কিছু থাকবে, এম এর পরিবর্তে অন্য কোনো কিছু থাকবে, অন্য লেখা, সে ডলার সাইন হোক, হ্যাশ হোক বা মনে করেন পি হোক, যেই হোক, অর্থাৎ এম যে লেখা আছে এই লেখাটা সে বুঝবে না। ক্লিয়ার? তার মানে টেলনেটে থাকলে সে মানে ডিরেক্টলি সব দেখতে পারবে। হ্যাঁ, টেলনেটের ডাটা আমার প্লেন টেক্সট আকারে প্রোভাইড হয়, আর এসএসএইচ এর ডাটা এনক্রিপ্টেড ফরম্যাটে প্রোভাইড হয়, অর্থাৎ ডাটা থাকবে কিন্তু কেউ দেখতে পারবে না, বুঝতে পারবে না। ক্লিয়ার? ক্লিয়ার। কোনো কনফিউশন আছে কারো? আমরা এই যে আমাদের সিসকো রাউটারে মেইন ডিভাইসের রাউটারে যখন ঢুকবো তখন এই ধরনের থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করব। হ্যাঁ, ফুড সফটওয়্যার আমরা থার্ড পার্টি সফটওয়্যার গুলো ইউজ করে আমরা মেইন ডিভাইসে ঢুকি আমরা। আচ্ছা, তারপরে মনে করেন ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম, এই ডিএনএস এর কাজ কি? এই যে পাবলিক আইপি গুলো আমরা যেসব ওয়েব ব্রাউজ করি সেটার নামটাকে নামের সাথে আইপি কে অ্যাসোসিয়েট করার প্রোটোকল এটা, যে আর কেউ বলবেন? ডোমেইন নেমকে আইপি তে ট্রান্সলেট করে। আর কেউ বলবেন? মিরান হোসেন, মিরান হোসেন কি আছেন? হ্যাঁ আছি। আপনি বলবেন ডিএনএস এর কাজ কি? স্যার এটা হচ্ছে আমরা ওয়েব ব্রাউজারে কোনো যে অ্যাড্রেস লিখি, সাপোজ ফেসবুক বা ইউটিউব, তো ওইটার এগেইনস্টে একটা নাম্বার আইপি হিসাবে ইউজ করা হয়। হ্যাঁ, আমাদের মোবাইল সিস্টেমটা যেমন আছে, ধরেন আমি কি বলে পাভেল ভাইয়ের নাম্বারটা আমি সেভ করব, আমি নাম্বারটা ডায়াল করি, তারপরে মানে আমি বাটন দিয়ে আমি প্রেস করি, ডায়ালে আমি প্রেস করি, তারপরে আমি সেভ বাটন দিয়ে একটা নাম দিয়ে সেভ করি। কারণ কি? কারণ হচ্ছে নাম্বারটা আমার 2 মিনিট পরে নাও মনে থাকতে পারে, কিন্তু পাভেল সরকার এই নামটা কিন্তু আমার মনে থাকবে, তাই তো? তো আমার পাভেল সরকার নাম দিয়ে আমি তার নাম্বারটা সেভ করলাম মোবাইলে। এখন আমি যখন ডায়াল করব তখন কিন্তু আমি নাম্বার খুঁজি না, কি খুঁজি? নাম। খুঁজবোটা কি? নাম, পাভেল, তাই তো? তো পাভেল নামটা আমি সার্চ করি, সার্চ করে যখন পাই তখন আমি ডায়াল করি। কিন্তু অ্যাকচুয়ালি পাভেল নামে আমি ডায়াল করলাম, অ্যাকচুয়ালি ব্যাকএন্ডে কি হয়? পাভেল নামের এগেইনস্টে বা ব্যাকএন্ডে যে তার যে সিম নাম্বার আছে, তার যে নাম্বার আছে মোবাইল নাম্বার, সেই নাম্বারে কনভার্ট হয়ে যাচ্ছে, রাইট? অর্থাৎ নাম থেকে নাম্বারে কনভার্ট হয়ে গেল। সুবিধার্থে আমাদের কি সুবিধার্থে? কারণ এতগুলো নাম্বার আমার মনে রাখা সম্ভব না, আমি নাম দিয়ে মনে রাখি। সো এই যে নাম থেকে যে নাম্বারে কনভার্ট হয়ে যায়, এই জিনিসটাই অনেকটা ডিএনএস এর মতো করে কাজ করে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে আমাদের মোবাইলে এটা ডিএনএস, এটা আমি বলতেছি না, এই জিনিসটাই আমাদের ইন্টারনেটে কাজ করে। আমি আমার বিভিন্ন ওয়েবসাইটে এত নাম মুখস্থ রাখা সম্ভব না, আমি কি নাম রাখি? google.com আমি মনে রাখি, যাতে করে, কিন্তু গুগলে তো অনেক আইপি আছে, তাই না? তো সে অ্যাকচুয়ালি কি হয়, এই যে আমি যে google.com লিখলাম ঠিক আছে, কিন্তু এর ব্যাকএন্ডে যে আইপিটা আছে ওই আইপিতে সে কনভার্ট হয়ে কিন্তু তারপরে যাচ্ছে, তাই তো? যদি সে কনভার্ট হইতে না পারতো তাহলে কিন্তু আমার এই গুগলের পেজ কখনোই আসতো না। এই দেখেন আমি পিং দিছি google.com কে, একটা নাম্বার আমার একটা আইপি জেনারেট করছে 172.217.163.174, এটা যে গুগলের সার্ভারের আইপি। আমি যদি এই আইপিটা এখানে পেস্ট করি, দেন এন্টার দেই, দেখেন সে আমাকে গুগলের পেজে এনে দিবে। বুঝতে পারছেন কথা? সো সে কি করতেছে? ডিএনএস এর কাজটা কি?
ডিএনএস এর কাজটা হচ্ছে নাম থেকে আইপি তে কনভার্ট করা, আবার আইপি থেকে নামে কনভার্ট করা। এই ডিএনএস এর যদি আইপি না দেওয়া থাকে আমাদের মেশিনে, তাহলে কিন্তু আমি google.com লিখলে আমার গুগলে পেজ আসবে না, কারণ সে নাম থেকে আইপি তে কনভার্ট করতে পারতেছে না। আর আইপি তে যদি কনভার্ট না করে, ওই মেশিনে যে সার্ভারটা আছে, সার্ভারটা আইপি তে চলতেছে, ওই পর্যন্ত সে যাবে না। দ্যাটস ওয়াই সে কিন্তু আমার সার্ভার থেকে কোনো রেসপন্স আসবে না। এখানে দেখেন এই যে ডিএনএস সার্ভারে কিছু আইপি দেওয়া আছে, এই যে সার্ভারটা এখানে দেওয়া আছে, যে আইপিটা দেওয়া আছে, এই সার্ভারটার কাজ হচ্ছে এই নাম থেকে আইপি তে কনভার্ট করে, আইপি থেকে নামে কনভার্ট করে। তো এটা কিন্তু ওই জায়গায় অনেক ডিএনএস গুরুত্বপূর্ণ একটা ইস্যু। হ্যাঁ, সো ডিএনএস এর পোর্ট নাম্বার কত? 53। আচ্ছা, এইচটিটিপি আর এইচটিটিপিএস এই দুটোর মধ্যে পার্থক্য কি? এইচটিটিপি কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমরা যে ওয়েবসাইট ব্রাউজ করতেছি, বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি, এই দেখেন এখানে কি আছে, webopedia.com। এখানে দেখেন এই যে আগে কি দেওয়া আছে, এইচটিটিপিএস, তাই না? এই লেখাটা কি আমি লিখছি? জি না, এটা কিন্তু সিস্টেম অটোমেটিক্যালি নিয়ে নিছে, কারণ এই যে এখানে প্রোটোকলটা কাজ করতেছে এইচটিটিপিএস, এটা সিস্টেম অটোমেটিক্যালি, অর্থাৎ এটা অ্যাপ্লিকেশন লেয়ার এই কাজটা করে, এবং সিস্টেম অটোমেটিক্যালি এই কাজগুলো করে। তো এইচটিটিপি দেখেন, এইচটিটিপি আর এইচটিটিপিএস এর মধ্যে পার্থক্য কি জানেন? একটা হচ্ছে সিকিউর আর একটা হচ্ছে নন সিকিউর। এখানে দেখেন এইচটিটিপিএস আছে, এই যে একটা তালা আছে দেখছেন, এখানে যদি দেখেন এখানে যে সার্টিফিকেট আছে, আমি রাইট বাটন ক্লিক করছি, লেফট বাটন লেফট সাইডের, হ্যাঁ রাইট বাটন ক্লিক, লেফট সাইড ক্লিক করে সার্টিফিকেট আছে, সার্টিফিকেট দেখেন ক্লিক করেন, এখানে যাবেন দেখেন ডিটেইলস আছে বা সার্টিফিকেট ভেরিফাইড আছে। সে এই যে গুগল ওয়েবোপিডিয়া, সে কার কাছ থেকে এই সার্টিফিকেটটা নিছে সেটা দেখেন, এই যে queenstreet.com, ভ্যালিডিটি কত আছে এই সার্টিফিকেটে? 10/3/2019 থেকে 12/16/2020 সাল পর্যন্ত ভ্যালিডিটি আছে। তো এই যে যখন ধরেন এইচটিটিপিএস যদি হয়, তার একটা সার্টিফিকেট পায়, এই সার্টিফিকেট দ্বারা কি এনশিওর করা হয়? এই সার্টিফিকেট দ্বারা এসে এনশিওর করে যে আমার এই ওয়েবসাইটে যদি কোনো ডাটা কেউ পাস করে, ডাটা কেউ নেয় বা পাস করে, এই ডাটাগুলো এনক্রিপ্টেড অবস্থা যাবে, অন্য কেউ থার্ড পার্টি কেউ এই ডাটাগুলো দেখতে পারবে না। বুঝতে পারছেন কথা? জি। যদি এখানে এইচটিটিপিএস না থাকে, এইচটিটিপি যদি থাকে শুধুমাত্র, তাহলে এই ওয়েবসাইটে যদি কেউ যদি কোনো ডাটা পাস করে, সে ইউজার নেম হোক পাসওয়ার্ড হোক, যে কেউ ইচ্ছা করলে ওই ডাটা দেখতে পারবে, এবং ওই যে ডাটাটা দেখতে পেলো, আমি কিন্তু কারো নামে ক্লেম করতে পারবো না আমার ওয়েবসাইটে আমার ক্লায়েন্টরা লগ ইন করতেছে বা কাজ করে, এই ডাটা অন্য কেউ দেখতে পেলো কেন? কারণ আমার কোনো সার্টিফিকেট নাই, কোনো সিকিউরিটি নাই। কিন্তু এই ওয়েবসাইটটাতে এইচটিটিপিএস আছে, এই ওয়েবসাইটটাতে যদি আমার কোনো ডাটা লিকেজ হয়, আমি সাথে সাথে এই যে একে ধরতে পারবো যে আমাকে ইস্যু করছে। কারণ কি? কারণ হচ্ছে আমি তার কাছ থেকে সার্টিফিকেট নিলাম সিকিউরিটির জন্য, আমার ডাটা লিকেজ কেন হলো? আমার কথা বুঝতে পারছেন? সো এইচটিটিপিএস যদি হয় সেক্ষেত্রে ডাটাগুলো সিকিউর ওয়েতে যায়, আর এইচটিটিপি যদি হয় সেক্ষেত্রে ডাটা কিন্তু সিকিউর ওয়েতে যায় না, প্লেন টেক্সট আকারে যাবে। অর্থাৎ ব্রাউজিং গুলো যা হচ্ছে সেগুলো প্লেন টেক্সট আকারে হবে, সেগুলো সিকিউর ওয়েতে হবে না। সো এইচটিটিপির পোর্ট নাম্বার হচ্ছে 80, আর এইচটিটিপিএস যার পোর্ট নাম্বার হচ্ছে 443। ঠিক আছে? আচ্ছা, আমরা আরো কিছু প্রোটোকল নিয়ে কাজ মানে কথা বলবো। তো এই যে ব্যাকএন্ডে যে প্রোটোকল গুলো করতে দেখেন, এই যে আমি ওয়েবসাইট ব্রাউজ করি, আমি কিন্তু বলে দেই না যে বাবা তুমি এইচটিটিপিএস প্রোটোকল দিয়ে কাজ করো, সিস্টেম অটোমেটিক্যালি এই কাজগুলো করতে, অর্থাৎ অ্যাপ্লিকেশন লেয়ার এই কাজগুলো করে। ঠিক আছে? এগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমরা আরো ডিসকাস করবো। আজকে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ জি, 12টা বাজে গেছে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আপনাদের আমি আরেকটা ছোট একটা কিন্তু পরীক্ষা নিব, কারণ ওইগুলো ক্লিয়ার না হলে কিন্তু আমি প্র্যাকটিক্যালি যখন আমি প্যাকেট টেস্টারে আইপি টাইপি বসানো শুরু করব তখন মাথা ঘোরাবে আপনাদের। আমি এগুলো ডিসকাস করতে থাকবো, আর 15-20 মিনিট ছোট একটা পরীক্ষা নিব। ওকে, ঠিক আছে ভাই। ভুল করবো না আশা করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম